কথা শেষ হওয়ার আগে পিহু সোজা তার নিচের জায়গা মতো লাথি মারে। ছেলেটি চিৎকার করে জায়গাটা চেপে ধরে। সুযোগ বুঝে পিহু ঘুরে দৌড় দেয়, কিন্তু মাঝপথে পেছন থেকে ধাক্কা খেয়ে পিহু উল্টে গিয়ে দরজায় ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। দুই হাঁটুতে তীব্র ব্যথা, হাতেও লেগেছে। কপালের এক পাশে কেটে গেছে, তাও কোনো মতে উঠে বাঁচার চেষ্টা করে, কিন্তু ছেলেটি এসে চুলের মুঠি ধরে দরজার সাথে চেপে ধরে। ব্যথায় আর নড়াচড়া করতে পারে না, কেঁদে চিৎকার করে ওঠে, তবে কেউ শোনে না সাউন্ড বক্সের শব্দে। এদিকে ছেলেটি তার আঁচলে হাত দিয়ে বলেই আঁচল একটানে খুলে ফেলে, সাথে পিনও উঠে গিয়ে ঘাড়ে লাগে, কেটে যায় সে জায়গা। পিহু দরজায় হাত দিয়ে কয়েকবার আঘাত করে, কিন্তু ছেলেটি তাকে টেনে অন্য পাশে নিয়ে যায়, ছাদের রেলিংয়ে চেপে ধরে দাঁড় করায়। পিহু মনে মনে ভাবে, এখানেই হয়তো সব শেষ। হাত পায়ের ব্যথায় নিজেকে নিজে প্রোটেক্ট করাও অসম্ভব হয়ে পড়ে, তাও বুকে কিল ঘুষি দিচ্ছে। ফারহানের ইম্পর্ট্যান্ট কল আসায় সে একটু সাইডে গিয়েছিল। কথা বলতে বলতে হঠাৎ চোখ পড়ে বাড়ির ছাদের দিকে। অন্ধকারে দুজনের ছায়া, মনে হচ্ছে ধস্তাধস্তি চলছে। সাউন্ড বক্সের শব্দে কিছু শোনা যাচ্ছে না। ফারহান দ্রুত ছাদের দিকে হাঁটা ধরে, প্রায় দৌড়াতে দৌড়াতে পৌঁছায়। ছাদের দরজার সামনে সে মেয়েলি কান্না আর আকুতি মিনতির শব্দ স্পষ্ট শুনতে পায়। সঙ্গে সঙ্গে ফ্ল্যাশ অন করে এগিয়ে যায়, আলো ফেলতেই পা থমকে যায়। রাগে হাত মুঠো হয়ে যায়, কপালের রগ ফুলে ওঠে। হঠাৎ লাইট পড়তেই ছেলেটি ভড়কে যায়, পেছন ঘুরে তাকাতেই মুহূর্তে এত জোরে এক ঘুষি লাগে মুখে যে কে এসেছে দেখার আগে সে উল্টে পড়ে যায়। সঙ্গে সঙ্গে রক্ত বেরিয়ে আসে মুখ দিয়ে। পিহু ফারহানকে দেখে কান্না যেন আরও বেড়ে যায়। ভয়ের চোটে দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ে তার বুকে, জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। ফারহানের নিঃশ্বাস যেন আটকে আসে পিহুর কান্নার শব্দে। সে আঁচলটা টেনে ভালোভাবে পেঁচিয়ে দেয় পিহুর শরীরে। ভাবতেই শরীর কেঁপে ওঠে, আর একটু দেরি হলে বা সে যদি না দেখত, তবে পিহুর সাথে কি হতে পারত। চোখ লাল হয়ে ওঠে রাগে। পাশ ফিরতেই দেখে ছেলেটি দরজা পেরিয়ে পালাচ্ছে। ফারহান পিহুকে ছেড়ে তার পেছনে ছুটে যায়, করিডোরে গিয়ে তাকে ধরে ফেলে এবং এলো পাথারি পেটাতে শুরু করে। পিহু কোনো মতে ছাদ থেকে নেমে আসে, কান্না যেন থামছেই না। ভয় আর শখ মিলেমিশে সে হেঁচকি তুলে কাঁদছে। রুদ্র বোনের কান্নার শব্দে বের হয়ে এসে পিহুকে এমন অপদস্থ অবস্থায় আর ফারহান এক ছেলেকে নির্মমভাবে পেটাচ্ছে দেখে মুহূর্তেই কিছু একটা আন্দাজ করে। রাগে চোখ মুখ লাল হয়ে ওঠে, রক্ত যেন টকবক করছে। আশেপাশে কিছু খুঁজতে গিয়ে একটা ফুলদানি হাতে পায়, মুহূর্তে তা নিয়ে এগিয়ে যায় ছেলেটির মাথা বরাবর মারার জন্য। এদিকে উপরে মারামারি দেখে ড্রয়িং রুমে বসা সায়ানের বাপ চাচারা উঠে আসেন। রুদ্রকে এভাবে এগোতে দেখে সবাই ভড়কে যায়, এটা মাথায় লাগলে সোজা মরে যাবে। ঠিক যেই মুহূর্তে মাথায় মারতে যাচ্ছিল, সায়ানের বাবা তার হাত ধরে ফেলেন, কিন্তু রুদ্র যেন নিজের মধ্যে নেই। মেঘও পিছু পিছু এসে পিহুকে ওই অবস্থায় দেখে দৌড়ে যায় তার কাছে, বুকে জড়িয়ে আগলে ধরে। রুদ্র ঝাড়া মেরে হাত ছাড়িয়ে নেয়। রুদ্রকে আটকাতে না পেরে সায়ানের চাচা তাড়াতাড়ি তার হাত থেকে ফুলদানিটা নিয়ে নেয়, যেন বড় কোনো বিপদ না হয়। কিন্তু রুদ্র তখন আর থেমে নেই, তাদের ধাক্কিয়ে এগিয়ে গিয়ে ফারহানের হাত থেকে ছেলেটিকে কেড়ে নিয়ে পাগলের মতো মারতে থাকে। সে জানে না কি করেছে, তবে তার বোনের সাথে কিছু একটা করেছে। মারার ফাঁকে গর্জে ওঠে ফারহানকে জিজ্ঞেস করে। ফারহান রাগে ফেটে পড়া গলায় বলে, ছাদে একা পেয়ে আর কিছু বলে না। রুদ্র বাকিটা বুঝে যায়। তার রাগ যেন মুহূর্তে আরও শতগুণ বেড়ে যায়, নিজের কন্ট্রোল পুরো হারিয়ে ফেলেছে। সবাই ভয় পেয়ে যায় রুদ্রের এই রূপ দেখে। ছেলেটি তো আগে থেকে ফারহানের হাতে এক রাউন্ড মার খেয়েছে, এবার রুদ্রের হাতে একেবারে মরা মরা অবস্থা। খবরটা ইতিমধ্যেই পুরো বিয়ে বাড়িতে ছড়িয়ে পড়েছে। সায়ান, সাদ, রাহুলরা মিলে কোনো রকমে রুদ্রকে আটকায়। ফারহান নিজের পরিবারের দিকে তাকিয়ে চিৎকার করে বলে, এই বেয়াদবের বাচ্চাকে কার ইনভাইটে এসেছে এ বাড়িতে? সায়ান বলে। আমার এক ফ্রেন্ডের ভাই। কেন, কি হয়েছে? রুদ্র এবার সায়ানের কলার ধরে টেনে বলে, তুই যাকে তাকে ইনভাইট করছিস কেন?
এদিকে পিহু এসব দেখে ভয়ে আরো জোরে কেঁদে ওঠে। সবারই এতক্ষণে কিছুটা আন্দাজ হয়ে যায় ঘটনা কী ঘটেছে। সায়ানের সেই ফ্রেন্ড, সে তাড়াতাড়ি ছেলেটিকে নিয়ে চলে যায়। রুদ্র দ্রুত বোনের দিকে এগিয়ে যায়। পিহু ভাইকে দেখে তার বুকে ঝাঁপিয়ে পড়ে, বাচ্চাদের মতো কান্না ভেজা গলায় নালিশ শুরু করে। ভাইয়া তুমি কোথায় ছিলে? এই ছেলে আমাকে ছুঁতে চেয়েছে, অনেক বাজে টাচ করেছে। বাকিটার বলতে পারে না, ফুপিয়ে কাঁদতে থাকে। রুদ্রের চোখেও পানি, বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, যেন কেউ তার কলেজায় হাত দিয়েছে। ছোট থেকে সে বোনকে আগলে রেখেছে, কারো ছায়াও পড়তে দেয়নি। আর আজ কাপা গলায় রুদ্র বলে, পিহু, ভাইয়া চলে এসেছে তো, আর কেউ কিচ্ছু করতে পারবে না, ভয় পাস না। তুই না আমাদের স্ট্রং গার্ল। এই পিহু, একদম কাঁদে না বোনু। পিহুর কান্না দেখে মেঘ সামিয়ারও কেঁদে ওঠে। উপস্থিত সবার চোখে ছলছলে। ফারহান অসহায় চোখে তাকিয়ে আছে। হাসি খুশি দুষ্টু প্রকৃতির মেয়েটি এখন ভীত জড়সড় হয়ে আছে। রুদ্র পিহুকে রুমে নিয়ে যায়। মেঘ, সুমনা, সামিয়ারাও পিছু নেয়। নিজের হাতে বোনের কপালে রক্ত পরিষ্কার করে ওষুধ লাগায়। তারপর মেঘদের উদ্দেশ্যে বলে, পিহুকে চেঞ্জ করিয়ে দেখো, আর কোথাও লেগেছে কিনা। সে বেরিয়ে যেতেই মেঘ দরজা লাগিয়ে দেয়। ফারহানের মা এসে এর মধ্যে পিহুকে খাইয়ে দেয়। যদিও খেতে চাচ্ছিল না, তবে উনি বুঝিয়ে শুনিয়ে খাওয়ায়। রুদ্র ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছে, পকেটে 2 হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে। বুকটা এখনো ধড়ফড় করছে। নিজের উপরই রাগ লাগছে, সে তার বোনকে আগলে রাখতে পারেনি। বারবার সেই কথাটাই মাথায় ঘুরছে। হঠাৎ পাশে কারো উপস্থিতি টের পেয়ে তাকিয়ে দেখে ফারহান দাঁড়িয়ে। সে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ায়। রুদ্র অন্যদিকে ফিরে। ফারহান শান্ত স্বরে বলে, প্রথমে না জেনেই মারা শুরু করেছিলি কেন? রুদ্র ভাবলেশীন গলায় উত্তর দেয়। তুই কারণ ছাড়া মারবি না, আর আমার বোন কাঁদছিল। ফারহান কিছুক্ষণ চুপচাপ রুদ্রের দিকে তাকিয়ে থাকে। এখনও আগের মতোই ভরসা আছে, তবে এরপর একটা দীর্ঘশ্বাস ফেলে। কয়েক সেকেন্ড নীরবতার পর রুদ্র নরম স্বরে বলে, ধন্যবাদ। ফারহান হালকা হেসে রুদ্রের ঘাড়ে একটা চাপড় মেরে যেতে যেতে বলে, তোর মুখ থেকে ভালো কথা শুনলে মনে হয় সাপ বিষ ছেড়েছে। রুদ্র ঠান্ডা গলায় বলে, ভুলে গেছিলাম কুত্তার পেটে ঘি হজম হয় না। সেই রাতেই রুদ্র চলে যেতে চেয়েছিল, কিন্তু সায়নের পরিবারের লোকেরা আটকায়। সায়নের বাবা রুদ্রকে বুঝিয়ে বলে, দেখো বাবা, আমাদের বাড়িতে এত বড় ঘটনা ঘটে গেল, এর জন্য অন্তত দুঃখিত। যদি সেই ছেলে আমাদের বাড়ির ছেলে হতো, তখন আমরা অপরাধ পথে আটকাতাম না। কিন্তু সে বাইরের ছেলে। এভাবে যেও না, বিয়েটা শেষ করে যেও। সায়নও অনেক রিকোয়েস্ট করে। শেষমেশ রুদ্র রাজি হয়। চিন্তা করে, তাদের তো কোনো দোষ নেই। সে রাতে মেঘ, সামিয়ার, সুমনা তিনজনই পিহুর সঙ্গে ছিল। তাকে স্বাভাবিক করতে, ভয় কমাতে তারা আপ্রাণ চেষ্টা করেছে। তবুও পিহুর ভঙ্গি বদলাচ্ছে না দেখে সুমনা একটা বুদ্ধি আঁটে। সেই অনুযায়ী মুরগির সাউন্ড বাজায় মোবাইলে। মেঘ, সুমনার, সামিয়া তিনজন মুরগির ডান্স শুরু করে। এক হাত মাথায়, এক হাত কোমরে, একবার ডানে নিচু হয়ে হাঁটে তো একবার বামে। পিহু তাদের নাচ দেখে হেসে ওঠে। তার হাসি দেখে মেঘরাও খুশি হলো। সে রাত তাদের হাসি ঠাট্টায় পার হয়ে গেল। পিহু কিছুটা নর্মাল হয়। এর মধ্যে সামিয়ার সঙ্গে মেঘের বন্ডিংও কিছুটা ভালো হলো। পরের দিন সকাল 8টায় সবাই নাস্তার জন্য নিচে নামে। নাস্তা করেই সবাই ধীরে ধীরে রেডি হতে শুরু করবে। 11টায় রওনা হবে। সেন্টার বেশ দূরে। রুদ্ররা সবাই নাস্তার টেবিলে বসতেই হঠাৎ পাশে কেউ ধুম করে পড়ার শব্দ শুনে চমকে তাকিয়ে দেখল, সকাল সকাল ভূঁইয়া বাড়ির ডাইনিং টেবিলে সবাই বসে নাস্তা করছে। হঠাৎ ধুম করে কারো পড়ে যাওয়ার শব্দে সবাই চমকে তাকাতেই দেখে রিক মেঝেতে পড়ে আছে। এক হাত কোমরে দিয়ে কোকাচ্ছে, অন্য হাতে শাপলা ফুল ধরা। সবাই দ্রুত এগিয়ে যায়। এদিকে রিক পড়তেই আহাজারি শুরু করে, ও মাই গড, গাইজ হেল্প মি, মাই কবর ইজ ভাইগা গেল। নাও নবডি উইল গিভ মি দেয়ার ভাইয়া। পড়ে গিয়েও ওর বিটলামি শেষ হয় না। সুমনা রিকের কথায় বলে, প্লিজ বন্ধ ইউর মুখ, নাইলে মাইয়ারা ফার্দার রিজেক্ট ফর ইউ আঙ্কু ফাঙ্কু ইংলিশ। হেই, শ্যাট ইউর বুক অ্যান্ড টাইডা তুলবি।
এদের আজগুবি ইংলিশ শুনে সবাই হাসতে হাসতে শেষ। সায়ান আর সাদ মিলে রিককে টেনে তোলে। তেমন ব্যথা পায়নি, তবে বেকায়দায় পড়ে কোমরে হালকা লেগেছে। রিককে নিয়ে হাসি ঠাট্টা করতে করতে সবাই নাস্তা শেষ করে উঠে যায়। তবে কেউ একজন খুব গিল্টি ফিল করছে। আসতে পারি ভাইয়া? রিক বিছানায় বসে ফোন টিপছিল। হঠাৎ মেয়েলি ডাকে, দরজার দিকে তাকায়। মিষ্টিকে দেখে হেসে বলে। অবশ্যই। মিষ্টি এসে রিকের সামনে হালকা মাথা নিচু করে দাঁড়ায়। সরি ভাইয়া, আমার জন্য এমন হয়েছে। আরে না, এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল। মিষ্টি মন খারাপ করে বলে। তাও আমি সাপলানতে বলেছিলাম, আর তার জন্যই তো ভিজে গিয়ে পিছলে পড়েছেন। রিক হেসে বলে। তেমন কিছু না, একদম মন খারাপ করো না। তোমার মুখে হাসি না দেখলে আমার ভালো লাগে না। রিকের কথায় মিষ্টি হঠাৎ মাথা তুলে তাকায়। চোখে চোখ পড়তেই লজ্জায় মিষ্টি দ্রুত বেরিয়ে যায়। আর রিক মাথা চুলকে লাজুক হাসি হাসে। মেয়েদের জন্য পার্লারের মেয়ে বুক করা হয়েছে, একটু পরই আসবে। মেঘ সোফায় বসে আছে। অন্যদিকে রুদ্ররা বাইরে কি করছে কে জানে। সায়নীর এক কাজিন সাফার সাথে মেঘের বেশ ভাব জমেছে। আলাপচারিতায় জানতে পারে সাফা ডিভোর্সি। মেঘ ইতস্তত করে জিজ্ঞেস করে, তোমার ডিভোর্স হলো কেন? সাফা দীর্ঘশ্বাস ফেলে বলে। আমি ছিলাম পান্তাবাত, আর তার পছন্দ ছিল বিরিয়ানি, তাই বিরিয়ানি পেয়ে পান্তাবাত ফেলে দিয়েছে। মেঘ চমকে যায়। এত সুন্দরী মেয়েকে ছেড়ে কেউ যায়? মুখ ফুসকে বলে ফেলে। এমন সুন্দরী বউ রেখেও পুরুষ অন্য নারীতে আসক্ত হয়? সাফা হেসে বলে। নতুন কাপড় কিনলে প্রথমে যত্নে রাখে, পরে পুরনো হয়ে যায়। তবে একটা উপদেশ দেই, জামাইকে সব সময় দেখে রাখবা, না হয় অন্যদিকে যেতে কতক্ষণ। কারো ডাক আশায় সাফা উঠে যায়। মেঘের মাথায় কিন্তু অন্য চিন্তা ঘুরছে। সে উঠে তাদের জন্য বরাদ্দ রুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে দেখে। নিজেকে ফিকে লাগছে। নাক একদম খাড়া না, চোখ বড় বড়, গালে মাংস জমে আছে। হাসলে আরো ফুলে যায়। নিজেকে নিজেই বলছে, আমি তো আহামরি সুন্দরী নই, তাহলে উনি সুন্দরী মেয়ে পেলে আমাকে ছেড়ে দেবেন না তো? ছেলেরা তো স্লিম ছেলেরা তো স্লিম জিরো ফিগারের মেয়ে পছন্দ করে। আমি তো মোটা হয়ে গেছি, তবে কি উনি আমাকে আর পছন্দ করবেন না? ভাবতেই বুকের ভেতর কেমন যেন করে ওঠে। শ্বাস নিতে কষ্ট হয়। কিছুক্ষণ যেতেই তা বেড়ে যায়। শ্বাসকষ্ট শুরু হয়। হাঁসফাঁস করতে করতে ব্যাগের চেন একের পর এক খুলে ইনহেলার খুঁজছে, পাচ্ছে না। এ সময় রুদ্র ফোন নিতে রুমে ঢুকে। মেঘকে অস্থিরভাবে কিছু খুঁজতে দেখে এগিয়ে যায়। কি খুঁজছো? মেঘ তাকাতেই রুদ্র চমকে যায়। দ্রুত টেনে বিছানায় বসায়। মেঘ শ্বাস নিতে পারছে না, ছটফট করছে। রুদ্র ব্যাগের শেষ চেন খুলে ইনহেলার বের করে দেয়। ইনহেলার নেওয়ার পর মেঘ কিছুটা স্বাভাবিক হয়। ক্লান্ত মাথা রুদ্রের কাঁধে রেখে বসে থাকে। রুদ্র মাথায় হাত বুলিয়ে বলে। খারাপ লাগছে? নেবুলাইজ করবে? মেঘ মাথা নেড়ে না করে। কিছুক্ষণ নীরব থাকার পর রুদ্র জিজ্ঞেস করে, কি হয়েছে বউ, চিন্তিত লাগছে? মেঘ মাথা তুলে আস্তে করে বলে। আপনার কি এখন আমাকে ভালো লাগে না? রুদ্র অবাক। দ্রুত মেঘের গালে এক হাত দিয়ে বলে। কে বলেছে? আমি জিম করব। কেন? আমি মোটা হয়ে যাচ্ছি। তো তো আপনি আমাকে পছন্দ করবেন না? বেশিরভাগ ছেলেদের সুন্দর জিরো ফিগারের মেয়ে দেখলে চোখ আটকায়। রুদ্র নরম স্বরে বলে। কিন্তু আমি তো এই মেঘেতে আটকাই। আমার না স্লিম ভালো লাগে না, মোটা ভালো লাগে। আমার কাছে মেঘকে ভালো লাগে। আমার বউ সব দিক দিয়ে পারফেক্ট। আমি তো তোমার থেকে চোখই সরাতে পারি না, অন্যদিকে কখন আটকাবো? মেঘ লজ্জা আর ভালো লাগার মিশ্র অনুভূতিতে তাকিয়ে হঠাৎ মাথায় একটা প্রশ্ন আসতেই বলে। কিছু পুরুষ সুন্দরী বউ রেখে পরকিয়া কেন করে? রুদ্র মুখ শক্ত করে। ওরা কাপুরুষ। সুপুরুষ কখনো নিজের বউ রেখে অন্য নারীতে আসক্ত হয় না। মেঘ ফট করে জিজ্ঞেস করে। দ্বিতীয় নারীর জন্য আমাকে ছেড়ে দেবেন না তো? রুদ্র মৃদু হেসে তার জামা ভেদ করে কোমর জড়িয়ে কাছে টেনে নেয়। কপালে কপাল ঠেকিয়ে হালকা স্বরে গেয়ে ওঠে। মেঘ শিউরে উঠে মুচকি হাসে। দুই হাতে রুদ্রের গলা জড়িয়ে ধরে। ঠিক তখনই দরজা খোলা পেয়ে সাদ ভেতরে চলে আসে। ভাইয়া, শাইন ভাইয়া। ভেতরে দেখেই থেমে যায়। দ্রুত পেছনে ঘুরে বলে। আস্তাগফিরুল্লাহ।
আমি কিছু দেখি নাই। ওর গলা শুনে রুদ্র মেঘ দুজনেই ছিটকে যায়। মেঘ তড়িঘড়ি ওয়াশরুমে ঢুকে পড়ে। রুদ্র কড়া চোখে সাদের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ বুঝেছি, সুমনার জন্য ভালো ছেলে খুঁজতে হবে। সাদ ফট করে বলে, না ভাইয়া, তোমরা দরজা খোলার রোমান্স করলে আমার মতো ভদ্র সিঙ্গেল সুশীল ছেলেটা কি বুঝবে? রুদ্র ফোন হাতে বেরিয়ে যেতে যেতে বলে। তোর বিয়েটা হোক, তারপর দেখছি। ফারহান করিডোর থেকে বেশ কিছুক্ষণ ধরে পিহু আর রাফানকে লক্ষ্য করছে। সোফায় বসে কি নিয়ে যেন হেসে হেসে কথা বলছে তারা। কেন যেন ফারহানের সেটা একদমই ভালো লাগছে না। ভেতরে ভেতরে রাগ জমছে। হঠাৎ করে এসে নিচে নেমে আসে। পিহু কথা বলতে বলতে সিঁড়ির দিকে চোখ যেতেই থেমে যায়। ফারহান আসছে, পরনে কালো প্যান্ট, নেভি ব্লু শার্ট, উপরে 2টা বোতাম খোলা রাখা, হালকা ফর্সা বুকের অংশ দেখা যাচ্ছে। সুঠাম দেহের শার্টটা একদম লেগে আছে, বেশ নজরকাড়া লাগছে। একটু পর হয়তো তার উপর কোটও পরবে। এক কথায় পিহুর চোখ সরানো দেয়। পিহু, কি ভাবছো? রাফানের ডাকে ঘোর কাটে, চোখ সরিয়ে রাফানের দিকে তাকায়। না ভাইয়া, কিছু না। এর মধ্যেই ফারহান এসে ধপ করে পিহুর পাশে বসে পড়ে। পিহু আর চোখে বারবার তাকাচ্ছে। ফারহান রাফানকে বলে, তোকে সায়ন ডাকছে। রাফান ভ্রুকুচকে জিজ্ঞেস করে, কেন? আই ডোন্ট নো। ফারহানের ভাবলেশীন জবাবে রাফান উঠে সায়ানদের কাছে চলে যায়। পিহু তখনও চুপচাপ অন্যদিকে তাকিয়ে বসে আছে। ফারহানের কেমন যেন অস্বস্তি লাগছে। এ মেয়ে তাকে সামনে পেয়ে এত চুপ, এমন তো কখনো হয়নি। একটু আগে কি হেসে হেসে কথা বলছিল, বাধ্য হয়ে নিজে থেকেই বলছে, এখন কেমন লাগছে? আগের থেকে ভালো। খেয়েছো? হুম, এখানে কি করছো? এমনি বসেছিলাম। মেয়েটি শুধু ছোট ছোট উত্তরই দিচ্ছে, আবার তার দিকে তাকাচ্ছেও না। ফারহান কিছুক্ষণ ভেবে জিজ্ঞেস করে, রেডি হবে কখন? পিহুর সোজাসাপটা উত্তর, একটু পর হব। ফারহানের রাগ চেপে গেল না, খানিক গম্ভীর গলায়, আমাকে কি খারাপ লাগছে দেখতে? পিহু অবাক হয়ে তাকায়। না তো। তো তাকাচ্ছ না কেন? তাকিয়ে কি হবে? কি হবে মানে? আমার সাথে কথা বললে চোখে চোখ রেখে বলতে হবে। পিহু কোনো উত্তর দেয় না, হঠাৎ নরম স্বরে বলে, ধন্যবাদ। আপনার কাছে আমি আজীবন কৃতজ্ঞ থাকব। কাল আপনি সময় মতো না এলে হয়তো আমি এখন ফারহান হঠাৎ হাত দিয়ে তার মুখ চেপে ধরে। পিহু চোখ বড় বড় করে তাকায়। ফারহান সাথে সাথে হাত ছেড়ে দিয়ে নির্লিপ্ত স্বরে বলে। পিহু শান্ত চোখে তাকায়, ফারহানের দৃষ্টিও তার দিকে। ফারহান কিছুক্ষণ চুপ থেকে বলে, হ্যাঁ। ফারহান শুধু তাকিয়েই থাকে, উত্তর দেয় না। পিহু আর অপেক্ষা না করে উঠে উপরে যেতে হাঁটে। কিছু দূর যেতেই ফারহানের ডাকে পেছন ফেরে। তোমাকে বাচ্চামি, হাসি খুশি আর চঞ্চলতায় মানায়। দেবদাস সাজা একটুও মানায় না। পিহু দুষ্টু হেসে বলে, মনে হচ্ছে নেতা সাহেব আমার প্রেমে পড়ে যাচ্ছেন। পিহুর কথায় ফারহান থতমত খায়। ফারহানের হুঁশ ফেরে, কি বলছিল দ্রুত কথা কাটিয়ে দেয়। এমন কিছুই না। বন্ধু শত্রুর বোনও তো আমার বোনের মতোই, সেই হিসেবেই বলছি। পিহু কোমরে হাত দিয়ে চোখ ছোট করে বলে, আমি কিন্তু আপনার কোনো বোন না। কারণ পিহু আটকাতেও ফারহান বলে, কারণ কি? পিহু হাসতে হাসতে গেয়ে ওঠে, আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমারে, মন চায় আমার কি চায় বোঝাই কেমনে। বলেই এক চোখ মেরে উপরে চলে যায়। এদিকে ফারহান ভীষণ খেয়ে বসে বিড়বিড়ায়। বেয়াদব মহিলা। মেঘ রেডি হয়ে বসে আছে। রুদ্র মাত্রই রুমে ঢুকেছে, ঘেমে টেমে অবস্থা খারাপ। ড্রেসিং টেবিলের দিকে তাকাতেই থমকে যায়। মেঘ চুল ঠিক করে সাইড টেবিল থেকে এক গ্লাস পানি এগিয়ে দেয়। রুদ্র চুপচাপ খেয়ে নেয়। মেঘ কাপড় এনে দেয়। নিন, গোসল করে রেডি হয়ে নিন। রুদ্র মেঘের হাত টেনে নিজের উরুর উপর বসিয়ে দেয়। হাসকি স্বরে বলে, তোমাকে কেমন লাগছে জানো বউ? কেমন? রুদ্র মেঘের ঘাড়ে মুখ ডুবিয়ে নাক ঘেঁষে বলে, মাত্রাতিরিক্ত সুন্দর লাগছে। মেঘ সুরসুরি পেয়ে নড়ে চড়ে ওঠে। কি করছেন? ছাড়ুন। ছাড়তে ইচ্ছে করছে না বউ, মনে চাচ্ছে এভাবেই যুগের পর যুগ তোমাকে দেখেই কাটাই। তারপর দুষ্টু হেসে, আবার মাঝে মাঝে একটু আদরও করি।
মেঘ জোর করে ছাড়িয়ে নেয়। আপনি গোসলে যান তো। রুদ্র মেঘের কপালে আলতো ঠোঁট ছোঁয়ায় যেন মেকআপ নষ্ট না হয়। তারপর বাথরুমে ঢুকে মেঘ চলে যায় পিহুদের কাছে। তুমি তোমার পিক স্টোরি দিয়েছো কোন সাহসে? সাদের প্রশ্নে সুমনা মুখ কুঁচকে বলে, কারণ আমি এখন সিঙ্গেল, আমার সুন্দর রূপ সবাইকে দেখাতে আপলোড দিয়েছি। কেন, তোমার জ্বলছে নাকি? অবশ্য জ্বলবেই, এত সুন্দর গার্লফ্রেন্ড হারিয়েছো। আর কিছু বলার আগেই সাদ এক টানে সুমনাকে নিজের সামনে নিয়ে আসে। ধাক্কা খেয়ে সুমনা সাদের বুকের সাথে লেগে যায়। সাদের এক হাত সুমনার লেহেঙ্গার ওড়না ভেতর দিয়ে পেটে রেখে শক্ত করে চেপে ধরে। এবার বলো, কি যেন বলছিলেন ম্যাডাম? সুমনার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, দ্রুত শ্বাস নিচ্ছে। সাদের স্পর্শে নড়াচড়া করার শক্তিও নেই। তোতলাতে তোতলাতে ছাড়ো, কেউ দেখবে। সাদ নির্লিপ্তভাবে বলে, দেখো, আমার বাচ্চার মাকে যা খুশি করতে পারি, তাই না? সুমনা লজ্জায় মাথা নিচু করে থাকে। সাদ তার কানের কাছে মুখ নিয়ে বলে। সুমনা মাথা ঝাঁকায়। সাদ হেসে ছেড়ে দেয়। সুমনা বারবার ওড়না ঠিক করছে, চারপাশে তাকাচ্ছে। ভুল হয়েছে, আর দেব না। ডিলেট কে করবে? আমি। ফার্স্ট ডিলেট করো, অ্যান্ড যা যা ছবি তুলছো আমার নাম্বারে পাঠাও। বলেই সাদ সুমনার গাল টিপে চলে যায়। সুমনার বুক এখনো ধকধক করছে। মেঘদের দিকে যেতে যেতে সাদকে ইচ্ছে মতো বকে। অসভ্য, ইতর, বেয়াদব, খবিশ লোক। রুদ্র তার মোজা না পেয়ে মেঘকে ডাকতে ডাকতে মেয়েদের রুমের সামনে চলে আসে। মেঘ। রুদ্রের ডাক শুনে মেঘসহ বাকি মেয়েরাও তাকায়। তার পরনে কালো প্যান্ট, গায়ে সাদা শার্ট, যা একেবারে বডি ফিট হয়ে আছে, ফলে জিমে করা শরীর স্পষ্ট। তার উপরের কয়েকটা বোতাম খোলা, ফাঁক দিয়ে বুকের ভেতরের অংশ দৃশ্যমান। মেঘ রুদ্রকে দেখেই চারপাশে তাকায়। মেঘ অনেক অপরিচিত মেয়েকেই তাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। তাতে মেঘের ভীষণ রাগ হয়। দ্রুত এগিয়ে গিয়ে রুদ্রের হাত ধরে তাদের ঘরের দিকে টেনে নিয়ে যায়। রুদ্র অবাক হয়ে বইয়ের কাজকর্ম দেখছে, এমন হন্তদন্ত করে টেনে আনছে কেন। রুদ্র ঢুকেই মেঘ রুদ্রকে এক ঝাড়ি দেয়। আপনার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? এইভাবে ওদের সামনে গিয়েছিলেন কেন? রুদ্র ভ্রুকুচকে বলে। কেন, আমি খারাপ লাগছে নাকি? মেঘ রুদ্রের বোতাম লাগাতে লাগাতে রাগী গলায় বলে। হ্যাঁ, জঘন্য লাগছে, আর এইভাবে বের হবেন না। রুদ্র হেসে কোট পরে নেয়। মেঘ তার মোজা খুঁজে দিয়ে নিচে চলে আসে। কিছুক্ষণ পর রুদ্র নামে সাথে সাদ বোনের দিকে তাকিয়ে দেখে পিহু ভীষণ মিষ্টি লাগছে। এগিয়ে গিয়ে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করে, খারাপ লাগছে না তো? পিহু হেসে মাথা নেড়ে না বুঝায়। রুদ্র আবার বলে, খারাপ লাগলে সাথে সাথে ভাইয়াকে বলবি, কেমন? পিহু মাথা নাড়াতেই রুদ্র মেঘের দিকে তাকিয়ে চলে যেতে গিয়ে থেমে যায়। হাতের দিকে তাকিয়ে বলে, তোমার হাতে চুরি কোথায়? মেঘ হাতের দিকে তাকিয়ে মন খারাপ গলায় বলে। ভেঙে গেছে। শোনামাত্র রুদ্র চিহ্নিত হয়ে এগিয়ে গিয়ে মেঘের হাত উল্টে পাল্টে দেখতে লাগে। না না না, ব্যাগে থাকতেই চাপ খেয়ে ভেঙে গেছে। পাশে শাহানের কাজিন সহ অন্য মেয়েরা মিটিমিটি হাসছে। রুদ্র শান্ত স্বরে বলে, আগে বলনি কেন? এখনই দেখেছি, তাই। রুদ্র হাত ছেড়ে ফোন করতে করতে চলে যায়। মেয়েরা তো রুদ্রকে নিয়ে রীতিমতো গবেষণায় মেতে যায়। এক একজন বলছে, বইয়ের অতি ক্ষুদ্র বিষয়ে খেয়াল রাখে, এমন পুরুষ এখনও আছে। প্রায় 15 মিনিট পর রুদ্র আবার হাজির হয়। মেঘকে ইশারা করলে সে এগিয়ে যায়। রুদ্র প্যাকেট থেকে গোলাপি চুড়ি জোড়া বের করে মেঘের হাতে যত্নে পরিয়ে দিয়ে চলে যায়। সব মেয়েরা উঠে বলে, রুদ্র ভাই তো একেবারে বউ পাগল, মেঘ অনেক লাকি, এমন জামাই সবার ড্রিম, ইত্যাদি ইত্যাদি। তখন সাফা দীর্ঘশ্বাস ফেলে বলে, এমন মানুষ পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। বউয়ের খেয়াল রাখে, আবার বোনেরও সব দিকে ব্যালেন্স। শুধু বউ পাগলা নয়, প্রকৃত পুরুষের উদাহরণ। মেঘ, তুমি খুব লাকি। মেঘ মুচকি হাসে। পিহু উঠে বলে, এই সবাই মাশাল্লাহ বলো, না হলে আমার ভাই ভাবির সংসারে নজর লাগবে।
সবাই যে যার গাড়িতে উঠে পড়ে। রুদ্র ফারহানদের জন্য আলাদা গাড়ির ব্যবস্থা করেছে সিকিউরিটি সহ। যেহেতু রাস্তা অনেক দূর তাই রিস্ক নিতে চায় না। রুদ্র, মেঘ, পিহু ও ফারহান একই গাড়িতে যাবে। সাথে আরেকটি গাড়িতে পুলিশের সিকিউরিটি থাকবে। একজন পুলিশ এসে তাদের জন্য সামনের দরজা খুলে দেয়। তবে রুদ্র ও ফারহান পেছনের দরজা খোলে। মেঘ পিহুকে ইশারা করলে দুজনেই দুদিকে উঠে পড়ে। তারপর রুদ্র ড্রাইভিং সিটে আর ফারহান পাশে বসে। প্রায় 1 ঘন্টা যাওয়ার পর একটা মসজিদের সামনে গাড়ি থামে। এখান থেকে পুরুষরা নামাজ পড়বে, মহিলারা গাড়িতেই থাকবে। পিহুর একটু বিরক্ত লাগছিল, তখনই জানালায় দেখে সুমনা টোকা দিচ্ছে। সুমনা এখানে একা কি করছে? সাদের সাথে ছিল না? সুমনাকে দেখে তারা বেরিয়ে আসে। সিকিউরিটি গার্ডরা নিষেধ করলেও ওরা শোনে না। চারপাশে গ্রামীণ পরিবেশ, দুই পাশে মাঠ, মাঝে রাস্তা। নামতেই তারা ছবি তুলতে শুরু করে। রুদ্রদের নামাজ শেষ হলে বের হয়। তখন মেঘ রাস্তার মাঝ বরাবর দাঁড়িয়ে। কিছুটা দূরে পিহু মোবাইলে ছবি দেখছে আর সুমনা সাইড থেকে ছবি তুলছে মেঘের। আশেপাশে গাড়ি নেই ভেবে নিশ্চিন্ত। ছবি তুলতে এতটাই মগ্ন যে ফুল স্পিডে আসা বিশাল ট্রাকটি টেরি পায়নি। পিহু শব্দে মাথা তুলে মেঘের পেছনে তাকিয়ে দেখে ধেয়ে আসছে ট্রাক। সে চিৎকার করে ওঠে। মেঘ! চিৎকার শুনে রুদ্র চমকে তাকায়, সাথে সাথে ডেকে ওঠে মেঘের নাম ধরে। মেঘ, সাইডে যাও। বলতে বলতেই দৌড় দেয়। এদিকে মেঘ যেন আটকে আছে। পিহু দৌড়ে গিয়ে মেঘকে ধাক্কা মেরে সাইডে সরিয়ে আনে। দুজনেই পড়তে যাচ্ছিল। রুদ্র কোনো রকমে ধরে ফেলে। ফারহান দ্রুত পুলিশকে জিজ্ঞেস করে, এই রাস্তায় ট্রাক আসবে কই থেকে? এখানে তো ট্রাক চলাচল বন্ধ ছিল। রুদ্রের ভেতর কাঁপছে। এক হাতে মেঘকে জড়িয়ে রেখেছে। পুলিশ জানায়। রুদ্র গম্ভীর মুখে বলে, এই গাড়ির সব ডিটেলস আজকের মধ্যে বের করবেন। সবাই আবার গাড়ি করে রওনা দেয়। রুদ্রকে চুপ দেখে মেঘ আমতা আমতা করে বলে, কিছু বলছেন না যে? রুদ্র শান্ত কণ্ঠে বলে, যে কথা শুনে না তাকে কিছু বলেও লাভ নেই। শব্দের অপচয় ছাড়া কিছুই না। মেঘ বুঝতে পারে রুদ্র রেগে আছে। কিছুক্ষণের মধ্যেই তারা সেন্টারে পৌঁছে যায়। মেয়ে পক্ষের লোকেরা গেট নিয়ে ঝগড়া করছে, ভিড় জমেছে। তা দেখে রুদ্র মেঘদের নিয়ে অন্য গেট দিয়ে ঢুকে পড়ে। মেঘরা স্টেজের সামনেই একপাশে বসে আছে। সামনে সবাই বউয়ের সাথে ছবি তুলছে, অনেকে খেতে বসেছে। ওরা এগুলোই দেখছে। আশেপাশে এত সুন্দর সুন্দর মেয়ে, তাই সুমনা সাদকে শক্ত করে নিজের পাশে বসিয়ে রেখেছে। সাদ ফিসফিস করে বলে, আরে ভাই, আমি মেয়ে নাকি এক জায়গায় বসে থাকবো? একটু যাই ওদিকে, ছেলেরা বসে আছে। সুমনা চোখ রাঙিয়ে বলে, দরকার হলে আমার এক্সকে বিশ্বাস করব, তাও তোমাকে না। কালকে দিনের মতো আবার কেউ এসে গলায় ঝুলে যাক। নো, নেভার, কবি নিহি। সাদ কানে হাত দিয়ে অসহায় গলায় বলে। আচ্ছা আচ্ছা, যাচ্ছি না। এদিকে মেঘ রুদ্রকে খুঁজছে। এমনি রেগে আছে সে। আবার এখন মেঘেরাও ভালো লাগছে না, তাই একটু উঠে সামনে খুঁজতে যায়। কিছু দূর যেতে রুদ্রকে দেখতে পায়, কয়েকজন লোকের সাথে কথা বলছে। মেঘ সেদিকেই এগিয়ে যায়। হঠাৎ এক ছেলে তার পথ আটকে দিয়ে বলে। মেঘ ইতস্ত করে জবাব দেয়, জি ভাইয়া, কিছু বলবেন? রুদ্রের চোখ তখন থেকেই মেঘের উপর ছিল। ছেলেটা মেঘের পথ আটকাতে দেখে দ্রুত এগিয়ে আসে। মেঘ, মেঘের কথা থামিয়ে দিয়ে রুদ্র বলে। মিসেস রুদ্র চৌধুরী। মেঘ ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকায়। ছেলেটি ভ্রু কুঁচকে বলে। রুদ্র এক হাত পকেটে, অন্য হাতে মেঘকে টেনে নিজের সাথে চেপে ধরে বলে। ইয়াস, কোনো সমস্যা? ছেলেটি মুখ শুকিয়ে বলে। বলেই সেখান থেকে কেটে পড়ে। ভাবছিল মেঘ সিঙ্গেল। রুদ্র মেঘকে নিয়ে একপাশে গিয়ে বসে, তবে তার মুখে কোনো কথা নেই, হাসি নেই, শুধু গম্ভীর ভাব। মেঘ অনেকক্ষণ ধরে এক আঙ্গুল দিয়ে রুদ্রের গালের ছোট ছোট দাড়িতে হাত বুলাচ্ছে, কিন্তু রুদ্র চুপচাপ সামনের দিকে তাকিয়েই আছে। মেঘ মুখ চুপসে বলে। রেগে আছেন এখনো? রুদ্র নির্লিপ্ত গলায় বলে। রেগে নেই। তো কথা বলছে না কেন? এমনি। মেঘ চুপ হয়ে যায়, পাশে সেভাবেই বসে থাকে। হঠাৎ রুদ্র উঠে দাঁড়িয়ে কোট ঠিক করতে করতে বলে। চলো। মেঘও উঠে দাঁড়ায়। রুদ্র শান্ত কণ্ঠে তাকিয়ে বলে। কোথায়? সামনেই।
তার হাত ধরে সেন্টারের বাইরে নিয়ে আসে। সামনে রাস্তা ধরে কিছুটা হেঁটে সামনেই দাঁড়ায়। রাস্তার দুই পাশে মাঠ আর গাছপালা, অসাধারণ সুন্দর পরিবেশ। মেঘ রুদ্রের হাত ছাড়িয়ে একটু এগিয়ে গিয়ে আশেপাশে তাকায়। ফুরফুরে লাগছে, মুচকি এসে বলে, খুব সুন্দর না জায়গাটা? এরকম একটা জায়গায় ছোট্ট বাড়ি করে থাকলে কত শান্তি লাগবে। ফ্যানেরও দরকার নেই। কথা শেষ হবার আগেই রুদ্র বলে, আমার তোমাকে দরকার এখন। মেঘ চমকে পেছনে ফিরে তাকায়। রুদ্রের দৃষ্টি স্থির, কণ্ঠে আকুতি। তাকে কেমন জানি লাগছে। মেঘ এগিয়ে এসে নরম সুরে জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার? রুদ্র এক পা এগিয়ে এসে দুহাত মেলে আবার বলে, আমার তোমাকে দরকার। মেঘ বুঝে যায় রুদ্র আসলে কি বলতে চাইছে। আশেপাশে তাকায়, কেউ নেই। বিয়ের লোকেরা সবাই ভেতরে, বাইরে নির্জন। মেঘ মুচকি এসে এগিয়ে এসে তার খোলা বুকে নিজেকে সঁপে দেয়। রুদ্র শক্ত করে তাকে জড়িয়ে ধরে বুকের সাথে মিশিয়ে রাখে। মেঘ মৃদু স্বরে বলে, বুকের ভেতর ঢুকিয়ে ফেলবেন নাকি? রুদ্র বিষণ্ণ গলায় জবাব দেয়। পারলে তাই করতাম। মেঘ কিছুই বুঝতে পারছে না। কি হয়েছে আপনার, বলুন না। রুদ্র তাকে ছেড়ে দুগাল নিজের হাতে নিয়ে চোখে চোখ রাখে। আমি কি তোমার খারাপ চাই মেঘ? মেঘের কেমন জানি লাগে। রুদ্র সাধারণত বউ বলেই ডাকে, হঠাৎ নিজের নামে ডাকায় অদ্ভুত লাগছে। মাথা নাড়িয়ে বলে, না। রুদ্র আবার বলে, তাহলে শোনোনি কেন? কতবার বলেছিলাম অপরিচিত জায়গায় গাড়ি থেকে নামতে না, আমি না আসা অবধি। শোনোনি কেন? যদি কিছু হয়েছে তো? মেঘ চোখ নামিয়ে বলে, সরি। রুদ্র ঠান্ডা গলায় বলে। সরি দিয়ে কি মনের অশান্তি দূর হয়? হঠাৎ মেঘ হালকা হেসে বলে, আমি মরে গেলে তো আপনার ভালোই হবে। আবার একটা সুন্দরী বউ বিয়ে করতে পারবেন। রুদ্র রেগে ওঠে। তোমার ভাগ্য ভালো আমি বউয়ের গায়ে কোনোদিন হাত তুলব না বলে ভেবে রেখেছি। তাহলে এইমাত্র দুই গালে দুইটা থাপ্পড় পড়তো, মরা শখ মিটিয়ে দিতাম। একটু চুপ থেকে নিজেকে সামলে নেয়। তারপর মেঘের হাত ধরে সামনে হাঁটতে হাঁটতে গম্ভীর গলায় বলে, শোনো বউ, আমার জীবনে তুমি ছাড়া আর দ্বিতীয় কোনো নারীর অস্তিত্ব নেই, আর থাকবেও না। এটা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। ফারহান বেশ কিছুক্ষণ ধরে এক মেয়ের সঙ্গে হেসে হেসে কথা বলছে। এই কয়দিনে তো তাকে এত হাসতে একবারও দেখেনি পিহু। পিহুর মুখটা থমথমে হয়ে যায়। ভীষণ রাগে তার মন জ্বলে ওঠে। মোবাইল হাতে নিয়ে ডিরেক্ট ফারহানের সামনে চলে আসে। হঠাৎ সামনে পিহুকে দেখে ফারহান কপাল ভাঁজ করে তাকায়। পিহু নিজের ফোনটা ফারহানের দিকে বাড়িয়ে দিয়ে দাঁড়িয়ে থাকে। কি? পিহু ভাবলেশীনভাবে বলে, ছবি তুলবো। ফারহান কপাল কুঁচকে বলে, তো তুলো। তো তুলে দিন। ফারহান অবাক হয়ে বলে, আমি? হ্যাঁ আপনি। ফারহান ডিরেক্ট বলে। পারবো না। মেয়েটির সামনে এভাবে না করায় পিহুর রাগ আরও বেড়ে যায়। এগোতে লাগে ভীষণ, নাক ফুলিয়ে পাশের দিকে চলে যায়। এদিকে পাশের মেয়েটি পিহুর দিকে তাকিয়ে আবার ফারহানের দিকে ফিরে জিজ্ঞেস করে। ফারহান পিহুর দিকে তাকিয়ে বলে, যার কথা বলেছিলাম সে। মেয়েটি এক্সাইটেড হয়ে বলে। ফারহান মাথা নাড়ে। ফারহান কিছুই বলে না, কেবল পিহুর দিকে কড়া চোখে তাকিয়ে আছে। এদিকে স্নেহা বলে, তুই শুধু শুধু নিজের লাইফ নষ্ট করছিস অন্য একটা মেয়ের জন্য, যাকে চিনিস না, জানিসও না নাম। পিহুর সঙ্গে মুভ অন করা উচিত। স্নেহার কথার মাঝেই ফারহান চল শক্ত করে উঠে বড় বড় পা ফেলতে ফেলতে পিহুর দিকে হাঁটা ধরে। এদিকে পিহু ফারহানের থেকে এসে মন খারাপ করে এদিক সেদিক তাকাচ্ছে। অন্য মেয়েদের সাথে হেসে হেসে আড্ডা দিতে পারে, আমাকে একটু ছবি তুলে দিতে পারছে না। তাতে আমার কি, ছেলের অভাব পড়ছে নাকি? বলেই এদিক সেদিক ছেলেদের খুঁজতে থাকে। হঠাৎ চোখে পড়ল এক ছেলে। পিহু ডাকলো, ভাইয়া আমাকে একটু ছবি তুলে দিবেন। ছেলেটি পিহুর কথায় রাজি হয়ে যায়। হবে নাই বা কেন, সুন্দরী মেয়ে নিজেই চাইছে। ছেলেটির হাতে ফোন দিয়ে পিহু সামনে পোজ দিয়ে দাঁড়ায়। ছেলেটি বলে, যেই ক্লিক করতে যেত ঠিক সেই সময় কেউ মোবাইলটা এমনভাবে ধরে নিল যেন বাঘের থাবা। ছেলেটা ভোরকে তাকায়, দেখে ফারহান চোখ গরম করে তাকিয়ে আছে। বেচারা ঢোক গিলে অন্য পাশে চলে যায়। সে যেতেই ফারহান নিজের ফোনের ক্যামেরা ধরে পিহুর দিকে ছবি তুলতে। তবে পিহু ফারহানকে দেখে রাগে মেঘে দুই হাতে লেহেঙ্গা আগলিয়ে ধরে ধেয়ে আসে। এই আপনি এসেছেন কেন? যান,
ওর কাছে যান, আমার মোবাইল দিন। বলেই ফারহানের হাত থেকে ফোন নেওয়ার চেষ্টা করে। ফারহান ফোনটি উপরে তুলে ধরে। নিতে পারলে নাও। পিহু কটমট করে তাকিয়ে থাকে। তার হাইটের সুযোগ নিচ্ছে। ফুস করে উঠে বারবার হাত উঁচিয়ে নিতে চায়, তবে হাতের নাগালে পাচ্ছে না। শেষমেশ না পেরে বলে, এই আপনারা ছেলেরা এত খাম্বার মতো হতে কে বলেছে? ফারহান চোখ ছোট ছোট করে বলে, তোমাদের পুঁটি মাছের মতো হতে কে বলেছে? পিহু রেগে বলে, আমরা পুঁটি মাছ? ফারহান হালকা হেসে বলে, তা নয়তো কি? পিহু কড়া চোখে তাকিয়ে নাক ফুলিয়ে ওঠে রাগে। ফারহান হঠাৎ পিহুর নাক টিপে বলে, পিচ্চিদের বেশি রাগ করতে নেই। যাও দাঁড়াও, ছবি তুলে দিচ্ছি। ফারহানের কথায় পিহু অভিমান নিয়ে বলে, লাগবে না, আপনি যান, আমি অন্য কাউকে দিয়ে তুলিয়েই নিই। তারপর তখনের ছেলেটাকে দেখিয়ে বলে, ওই ভাইয়াটা তুলে দিই। ফারহান এক ধমক দিয়ে ওঠে। পিহু সঙ্গে সঙ্গে কেঁপে ওঠে। চুপচাপ দাঁড়াও। পিহু এই প্রথমবার ফারহানের ধমক খেয়েছে। ভয়ে কিছুটা চুপসে দাঁড়ায়। ফারহান কয়েকটা ছবি তুলে দেয়। একই জায়গায় তুলছে দেখে পিহু হাঁসফাঁস করছে, তবে ভয়ে বলছেও না। ফারহান শান্ত কণ্ঠে বলে, অন্য কোথাও তুলবে? সাথে সাথে পিহু মাথা নেড়ে সম্মতি জানায়। ফারহান চলো বলতে পিহু হাঁটা ধরে সেন্টারের বাইরে। সেখানে সুন্দর জায়গা আছে। এদিকে স্নেহা বেশ কিছুক্ষণ ধরে ফারহানের কাজকর্ম লক্ষ্য করছিল। হেসে বলে, দেখো, ছেলেটা সুন্দর, কিন্তু মেয়েটা দেখতে কেমন কুটনি কুটনি। ধুর, একটু মানাই। সুমনার কথায় সাদ বলে, হুম, আর ওইদিকে দেখো, ওরা মেবি বব গফ। ছেলেটাকে কি মজা লাগছে, ফু দিলেই উড়ে যাবে। আর মেয়েটা কি সুন্দর। সুমনা দুই হাত ভাঁজ করে সাদের দিকে বোম হয়ে তাকিয়ে। সাদ কথাটা বলে সুমনার রেসপন্স না পেয়ে পাশ ফিরে তাকায়। আতকে ওঠে, সাথে সাথে বুকে থুতু দেয়। কে জানি কি হলো, আমতা আমতা করে বলে, জান কি হয়েছে? সুমনা উঠে দাঁড়িয়ে বাইরের দিকে হাঁটা ধরে। পেছন পেছন সাদ এগোচ্ছে। আর কি হয়েছে, কোথায় যাচ্ছ? সুমনা ঝাড়ি মেরে বলে, জাহান্নামে যাচ্ছি। তুমি যাও না ওই মেয়ের কাছে, ফালতু ক্যারেক্টার লেস ছেলে, বিয়াদব। সাদ অবাক হয়ে দাঁড়িয়ে যায়। যাও বাবা, নিজে অন্য ছেলের প্রশংসা করতে পারবে, আমি মেয়ের করলেই দোষ। রিক সাদকে থমকে দাঁড়াতে দেখে পেছন থেকে পিঠে হাত রেখে তা স্লাইড করে পেছন থেকে ঘাড় দিয়ে বুকে নিয়ে যায়। মেলি স্বরে বলে, হঠাৎ এমন স্পর্শে সাদ লাফিয়ে ওঠে, ছিটকে দূরে সরে যায়। দ্রুত মুখে ঝপে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার পকির মা আছে, আমার পকির মা দেখলে আমার ইন্নানিল্লাহ করে দিবে। দূর দূর হ, দূর হ। বলতে বলতে পাশে তাকায়। দেখে রিক হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার উপক্রম। সাদ কপাল কুঁচকে এদিক সেদিক তাকায়, কোনো মেয়ে নেই। বুঝে ফেলে এটা রিকের কাণ্ড। শালা দাঁড়া, তোকে আজ দেখছি। এদিকে রিক হাসি থামিয়ে ভোদর, দুলুলু, তোমার যা আছে আমারও তা আছে, দেখার মতো বিশেষ কিছু নেই। দৌড়াতে দৌড়াতে তারা বাইরে আসে। হয়রান হয়ে দাঁড়ায়। রিক হাঁপিয়ে বলে, আরে দুলু ব্রো, আমি তো তোমার লয়ালিটি চেক দিছিলাম। সামনে তাকাতেই দেখে পিহু, সুমনা, মেঘ, ফারহান, রুদ্ররা সেদিকেই। সাদরিকও সেদিকে এগিয়ে যায়। চারপাশে সবুজ মাঠ, গাছগাছালি, মাছ দিয়ে রাস্তা। সেখানেই বসে আছে মেঘ, পিহু, সুমনা। রিক হাঁটাহাঁটি করছে এদিক সেদিক। গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে রুদ্র, ফারহান। সামনের সিটের দরজা খুলে পা বাহিরে দিয়ে বসে আছে সাদ। ফারহান এদিক সেদিক দেখে হঠাৎ বলে, জায়গাটা গ্রাম সাইড, লোকালয় না। রুদ্র শান্ত গলায় বলে, এমন জায়গায় তোকে কোবাতে ইচ্ছে করছে? ফারহান ব্যঙ্গ করে বলে, আর আমার তো তোকে চুম্মাতে ইচ্ছে করছে, তাই না? চারিদিকে বাতাস বয়ে যাচ্ছে। রুদ্ররা চুপচাপ উপভোগ করছে পরিবেশ। তবে ওদিকে বিচ্ছুর দল চুপ নেই। এক একজন আশেপাশের পরিবেশ দেখছে, উল্টাপাল্টা বকবক করছে। আরে এই মাঠ তো আমার বাপদাদার সম্পত্তি ছিল, দান করে দিয়েছি। রিক বুক ফুলিয়ে বলে ওঠে। রিকের কথায় সুমনা ভ্রু তুলে নাটকীয় ভঙ্গিতে বলে, জানিস, আমি এক সময় দুবাইয়ের আইফেল টাওয়ারের মালিক ছিলাম।
এখন সব দান করে দিয়েছি। মনটা যে অনেক বড়, বুঝলি তো? বলে বুকের উপর হাত চাপড়ায়। ওদের কথায় পিহু বিরক্ত মুখে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, ইচ্ছে করছে দুটোকেই প্লেনের নিচে চাপা দেই। আফসোস, আমার প্রাইভেট প্লেনের চাকা পাঞ্চার হয়ে আছে। ওসব শুনে মেঘ 2 হাত কোমরে দিয়ে দাঁড়িয়ে বলে ওঠে, তোদের কথা শুনে ইচ্ছে করছে আমার প্রাইভেট হেলিকপ্টারে তুলে সবকটাকে উপর থেকে ফেলে দিই। হ্যাঁ, আলাবাট পারের দল, বাঁচলি আমার হেলিকপ্টারের তেল শেষ হয়ে গেছে। ফারহান আর সাদ মুখ চেপে হাসি আটকাচ্ছে। রুদ্র ফুঁস করে শ্বাস ছেড়ে বলে, এরাই সবচেয়ে শান্তিতে আছে। ব্রেন নাই, ব্রেন ক্যান্সারের ঝুঁকিও নাই। কিছুক্ষণ পর সবাই চলে যায়। বিয়ে পড়ানো হয়েছে, এখন খাওয়ার পালা। সায়ান, সারা, তাদের পুরো ফ্রেন্ড গ্যাং আর কাজিন সহ 3টে টেবিল একত্র করে বসেছে। হাসি ঠাট্টার মাঝে খাওয়া শেষ হয়। এবার বিদায়ের বেলা। সবাইকে সালাম করাচ্ছে। একে একে সবাই সালামি দিচ্ছে। সারা ভীষণ কাঁদছে। একটা মেয়ের যেই বাড়ি ছোট থেকে বড় হয়েছে, সেই বাড়ি, মা বাবা, ভাই বোন সব ছেড়ে নতুন ঠিকানায় যাবে, ভাবতেই কেমন লাগে। মেঘের অনেক খারাপ লাগছে। সারার কান্না দেখে তার চোখেও পানি। তার নিজের বিদায়ের কথা মনে পড়ে, নিজেকেই তাচ্ছিল্য করে। আমার ওটা কি কোনো বি- আমার ওটা কি কোনো বিদায় ছিল? হ্যাঁ ছিল, আপদ বিদায় ছিল। রুদ্র মেঘের দিকে তাকিয়ে পাশে এসে দাঁড়ায়। শরীর খারাপ লাগছে? মেঘ মাথা নেড়ে না করে। রুদ্র ফের বলে, তো চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? মেঘ হাসার চেষ্টা করে বলে, এমনি সারা আপুর বিদায় রেখে খারাপ লাগছে। রুদ্র এক হাতে মেঘকে ধরে দাঁড়ায়। মেঘ মুচকি হেসে রুদ্রের দিকে ছলছল চোখে তাকায়। এমন মানুষই তো সে চেয়েছিল, যে খারাপ লাগা ভালো লাগা সব কিছুতে পাশে থাকবে। পিহু ও সুমনা বসে বসে দেখছে আর হিসেব করছে কে কত টাকা দিচ্ছে। এক মহিলা সারার কি লাগে জানে না, তবে দেখে সেই লেভেলের বড়লোক মনে হচ্ছে। বয়স্ক মহিলা, হাতে কানে গলায় স্বর্ণের অলংকারে ভরা। সুমনা বলে, বাপরে, টিক্স মহিলা। পিহু তাকিয়ে বলে, মনে হয় 50-60 হাজার সালামি দেবে, দাঁড়া দেখি। মহিলাটাকে সালাম করতেই ব্যাগ থেকে 1000 টাকার নোট বের করে। পিহু সুমনার ভ্রু কুঁচকে আসে। আরে, মনে হয় ভুলে বের করেছি, আবার ঢুকাচ্ছি। এবার বের করবে বড় বান্ডিল। মহিলাটি 1000 টাকার নোট রেখে এবার 500 টাকার নোট বের করে সায়ানের হাতে দেয়। সুমনা পিহু থতমত মুখে চাওয়াচাই করছে। ঘটনা বিলাই এক্সপেকটেশন ভয়েস রিয়েলিটি। সুমনা উত্তেজনার জোরেই বলে ওঠে, কিপটা রে মাইরি। সাথে সাথে আশেপাশের সবাই তাদের দিকে তাকায়। মহিলাটি শুনেই দ্রুত এগিয়ে আসে। পিহু ঢোক গিলে বলে, এই রে, এই জন্যই বলি সুমনা, ভালো হতে টাকা লাগে না, ভালো হয় এবার। সুমনা দাঁত দিয়ে নখ কামড়ে বলে, আমি ইচ্ছে করে বলেছি নাকি? আমার গলার ব্রেক নষ্ট হয়ে গিয়েছিল। সুমনার কথায় ডিস্কো মহিলা এমনভাবে তেড়ে আসছে যেন শাল লাল কাপড় দেখেছে। সুমনা পিহু কেউই উঠতে পারছে না। মহিলা হন্তদন্ত হয়ে সামনে এসে বলে, সুমনা ঢোক গিলে বলদের মতো হাসি দিয়ে বলে। মহিলা আরও রেগে গর্জে ওঠে। অসহায় হয়ে সুমনা পিহুর দিকে তাকায়, কিন্তু পিহু একদম ভদ্র মেয়ের মতো বসে আছে, যেন সুমনাকে চেনেই না। পিহুর পোলটি দেখে সুমনা চোখে চোখে ইশারা করে। সাদ পাশেই ছিল, চিহ্নিত হয়ে এগিয়ে আসে। আবার কি কাণ্ড করলো এই মেয়ে! এদিকে পরিস্থিতি সামাল দিতে সুমনা হেসে বলে, ইয়ে মানে আন্টি, আমি ওভাবে বলতে চাইছিলাম না। মহিলাকে থামিয়ে সুমনা কাঁধে হাত বুলিয়ে শান্ত করার ভঙ্গিতে বলে। মহিলা হতবাক হয়ে জিজ্ঞেস করে। সুমনা মুখটা ইনোসেন্ট করে বলে। সুমনার যুক্তি শুনে মহিলা খুশি হয়ে বলে। সুমনা মুখ ভার করে বলে। এবার আশেপাশের অনেকে মুখ চেপে হাসছে। পিহু কোনোভাবে হাসি আটকাচ্ছে। সাদ পাশ থেকে যোগ করে, আরে হ্যাঁ আন্টি, জানেন না, ও তো 10 টাকার চিপস কিনলে 10 সেকেন্ডে কাবার করে, সরি 10 দিনে খায়। সাদের কথা কেড়ে নিয়ে রিক বলে, তাও দেখেন কত বুটকি, সব আল্লাহর দান, না খেয়েও এত স্বাস্থ্যবান। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। সুমনা কটমট করে তাকায় ওদের দিকে। মহিলা খুশিতে সুমনার গাল ধরে বলে,
মহিলার কথায় সাদ, সুমনা, পিহু, রিক সবাই চমকে তাকায়। সাদের তো মনে হলো হার্টে কেউ ধপ করে আঘাত করেছে। কেউ কিছু বলার আগে পিহু বলে ওঠে, আরে আন্টি, ও তো বিবাহিত, আমার 2 মাত্র ভাবি। পিহুর কথায় মহিলার মুখ চুপসে যায়। তারপর আবার হেসে বলেই ব্যাগ থেকে 10 টাকার নোট বের করে সুমনার হাতে ধরিয়ে দিয়ে চলে যায়। মহিলা যেতেই এক একজন হাসিতে ফেটে পড়ে। পিহুদের সাথে সায়ান, সারার কাজিনরাও হো হো করে হাসছে, কিন্তু সুমনা বোকার মতো হাতে ধরা নোটের দিকে তাকিয়ে বলে। পিহু হাসতে হাসতে বলে, যা, ওই দিয়ে 10 টাকার চিপস কিনে। বাকিটা সাদ বলে। 10 দিনে খাও। রিক বলে, শুভরা যদি সত্যি 10 টাকার চিপস 10 দিনে খেতে পারে, আমি এটাকে পৃথিবীর সব থেকে আশ্চর্যজনক কাজ বলবো। ওদের মজা শুনে সুমনা রেগে মেগে এক দৌড়ানি দেয়। সামনে সাদ, পিহু, রিক দৌড়াচ্ছে, পেছনে সুমনা। রিক দৌড়াতে দৌড়াতে যা যা, পেছন ফিরে হাত ফুসফুস ছেড়ে বলে, কার আশ্বাস দেখছিস না আবার লাল পরিনি, তাও তাড়া করছিস। সুমনা আরও রেগে যায়। মেঘ, রুদ্র, ফারহান, সামিয়ারা হাসতে হাসতে ওদের কাণ্ড দেখছে। এক একটা একেবারে বাচ্চা। সন্ধ্যা 7টা। নতুন বউ নিয়ে একটু আগে এসেছে সবাই। বাড়ি ভরা মানুষ, সবাই নতুন বউ দেখতে এসেছে। মেঘরা উপরে চলে যায় চেঞ্জ করতে। আজ রাতটা থাকবে, কাল বউভাত খেয়ে চলে যাবে। অনেকক্ষণ ধরে মেঘ হাতে কাপড় নিয়ে বসে আছে ফ্রেশ হওয়ার জন্য, কিন্তু রুদ্র যে বাথরুমে ঢুকেছে বের হওয়ার নামও নেই। বেশ কিছুক্ষণ পর দরজা খোলার শব্দ হতেই মেঘ উঠে বাথরুমের দিকে এগোয়। সামনে চোখ যেতেই দেখে রুদ্র শরীরে শুধু টাওয়াল জড়ানো। মেঘ সাথে সাথে চোখ বড় করে সরিয়ে নাক সিটকিয়ে বলে, কি, এভাবে বের হলেন কেন? কাপড় পরুন। মেঘের ভঙ্গি দেখে রুদ্র ভ্রু কুঁচকে সামনে এসে দাঁড়ায়। এমন ভাব ধরছো যেন অন্য কোনো মেয়ের সামনে এসেছি। তারপর মুচকি এসে লজ্জা দিতে বলে, তাকাচ্ছ না কেন? কয়েকদিন পর তো এমনিতেই খোসা ছাড়াই দেখতে হবে। রুদ্রের কথায় মেঘের গা ঝাঁঝরা হয়ে যায়। ধাক্কা দিয়ে সরাতে গিয়ে তার হাত থেকে ছোট কালো কিছু পড়ে যায়। দ্রুত সেটা দলা মোচা করে তুলে নেয়। রুদ্র ভ্রু কুঁচকে বলে, এর কি? মুখে তোতলাতে তোতলাতে বলে, কিছু না। ওর এমন রিয়াকশন দেখে রুদ্রের সন্দেহ হয় নিশ্চয়ই কিছু লুকাচ্ছে। মেঘ পেছন ফিরতে এসে টান দিয়ে সেটা কেড়ে নেয়। খুলে দেখতে যাবে মেঘ দ্রুত ঝাঁপিয়ে পড়ে। কি করছেন? এটা দিন, এক্ষুনি দিন। না ওমা, এত রিয়েক্ট করছো কেন? কি এমন জিনিস? না না, দেখতে হবে না, প্লিজ দিন। কিন্তু রুদ্র ছাড়ে না, হাত উঁচু করে ধরে রেখেছে। মেঘ নাগাল পাচ্ছে না। রুদ্র হাসতে হাসতে মেঘের কাণ্ড দেখছিল। হঠাৎ চমকে ওঠে। মেঘ তার টাওয়ালের গিট্টু চেপে ধরেছে। এই, কি করছো? মেঘ শয়তানি হেসে বলে, এটা দেন, না হলে গিট্টু খুলে দেব। রুদ্র চোখ বড় বড় করে তাকায়। বলে কি এই মেয়ে? রুদ্র জিনিসটা মেঘের হাতের দিকে বাড়িয়ে দিতে যাবে, অমনি মেলে যায়। সাথে সাথে রুদ্রের চোখ বড় বড় হয়ে যায়। মেঘ লজ্জায় হাত থেকে ছো মেরে নিয়ে বাথরুমে ঢুকে যায়। রুদ্র মাথা চুলকাতে চুলকাতে বিড়বিড় করে, বললেই হতো পার্সোনাল জিনিস, তাহলে আমি দিয়ে দিতাম। স্টুপিড। পিহু অনেকক্ষণ ধরে ফারহানের রুমের সামনে ঘুরঘুর করছে। ভেতরে ঢুকবে কিনা সেটা নিয়ে দ্বিধায়। দরজা খোলা পেয়ে উকি দিল, কাউকে দেখা গেল না। শেষমেশ ভাবলো ঢুকেই পড়ি, কাল তো চলে যাবে, তার আগে একবার ঘরটা দেখাই যাক। ধীরে ধীরে পা ফেলে ভেতরে ঢোকে। চারিদিকে তাকিয়ে অবাক, ভীষণ পরিপাটি গোছানো ঘর। যাক, এদিকে ঠিক আছে, ভবিষ্যতে অগোছালো নিয়ে ঝামেলা করতে হবে না। সামনে মিনি বুকশেলফ, নানা ধরনের বই সাজানো। একটা একটা করে বের করে দেখছিল। হঠাৎই বাথরুমের দরজা খোলার শব্দে ভরকে ওঠে। কিরে, কেউ তো ছিল না, এখন কই থেকে আসলো? হতভম্ব হয়ে এদিক সেদিক তাকিয়ে বারান্দায় গিয়ে লুকালো। এদিকে ফারহান সবেমাত্র গোসল সেরে বেরিয়েছে। দরজা খোলা দেখে এগিয়ে গিয়ে সেটা লাগালো। পরনে শুধু একটা টাওয়াল, কেউ চলে এলে বিপদ হবে। বারান্দার জানালার পর্দার ফাঁক দিয়ে পিহু এই অবস্থায় ফারহানকে দেখে দ্রুত চোখ ফিরিয়ে নিল। মনে মনে বারবার বলছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। হঠাৎ দরজা লাগানোর শব্দে বুক ধক করে উঠল। তাকিয়ে দেখে ফারহান দরজা লক করছে। পিহুর মাথায় দুশ্চিন্তা
দুশ্চিন্তার ঝড়। এখন যদি ফারহান বারান্দায় আসে, তার চেয়েও বড় সমস্যা যদি বাড়ির কেউ টের পায় যে তারা এক ঘরে, তখন কি হবে? এসব ভাবতে ভাবতে ফারহানের কাজকর্ম দেখতে লাগলো। প্রথমে সে ড্রয়ার খুলে কাপড় বের করে বিছানায় রাখলো, তারপর টাওয়ালে হাত দিলেই পিহুর চোখ কোটর থেকে বেরিয়ে আসার মতো অবস্থা। দ্রুত মাথা ঘুরিয়ে নিল, কি করছে উনি ভেবে লজ্জায় আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে। তাকাবে না করছে, তবুও নির্লজ্জ মন বলছে, দেখ দেখ, তোরই তো ফিউচার জামাই। অবশেষে মনের সাথে যুদ্ধে হেরে ফের তাকাতেই এমন এক দৃশ্য দেখে যে সাথে সাথে পিহু ছিটকে পিছিয়ে যায়। ধাক্কায় ফুলদানি পড়ে গিয়ে শব্দ হয়। শব্দ শুনেই ফারহান তাড়াহুড়া করে ট্রাউজার পরে। কে কে বলতে বলতে বারান্দায় এলো। ঢুকতেই দেয়ালের সাথে ঘেঁষে চোখ চেপে রাখা পিহুকে দেখে অবাক হয়ে বলে, এই তুমি এখানে কি করছো? ফারহানের গলা শুনে পিহু ধীরে ধীরে চোখ খুলল। জোর করে হাসার চেষ্টা করে আশেপাশে হাত দিয়ে দেখিয়ে বলে, এই আর কি, পরিবেশ উপভোগ করছিলাম। সুন্দর না আকাশটা? ফারহান ভ্রুকুচকে বলল। তো আমার রুমের বারান্দায় আসলে কিভাবে? পিহু অবাক হওয়ার ভান করে। ও, এটা আপনার ঘর? আমি তো জানতামই না। পরিবেশ উপভোগ করতে করতে চলে এসেছি হয়তো ভুলে। ফারহানের হঠাৎ মনে পড়ে কিছু। ওয়েট, তুমি এতক্ষণ এখানে ছিলে? পিহু ঠোঁট উল্টে চোখ ছোট ছোট করে মাথা নাড়ালো। ফারহান সাথে সাথেই হালকা আতঙ্ক নিয়ে চেঁচিয়ে বলে ওঠে, এই তুমি কিছু দেখোনি তো? ফারহানের চিল্লানোয় পিহু গুলিয়ে গেল। তড়িঘড়ি করে বলে, না না, কিচ্ছু দেখিনি। ফারহান এগিয়ে এসে একদম পিহুর সামনে দাঁড়িয়ে গম্ভীর গলায় প্রশ্ন করে। সত্যি করে বলো। পিহুর চোখ হঠাৎ ফারহানের শরীরের দিকে চলে গেলেই দ্রুত নামিয়ে নিল। তোতলাতে তোতলাতে বলল, আপনার জামা পরুন। পিহুর কথায় টনক নড়ে ফারহানের। নিজের দিকে তাকিয়ে দ্রুত সেখান থেকে বের হয়ে টি শার্ট গায়ে চাপল। পিহু সুযোগ বুঝে দৌড়ে দরজার দিকে গেল। ফটাফট খুলে বেরিয়ে গেল। ফারহান পেছন থেকে ডাকে, এই মেয়ে দাঁড়াও বলছি। পিহু কিছু দূর গিয়ে আবার ফিরে এলো। দরজার ফাঁক দিয়ে মাথা ঢুকিয়ে দুষ্টু হেসে বলল, আপনি যে নিচে কালো পরেছেন, আমি কি দেখেছি? না, একবারও দেখিনি, তাই চিন্তা করবেন না। বলেই ভোদর। ফারহান হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। গালে লাল আভা ছড়িয়ে যাচ্ছে। মাথায় শুধু একটাই কথা ঘুরপাক খাচ্ছে। এই মেয়ে আমাকে ওভাবে দেখে গেছে? নাউজুবিল্লাহ। চিহ্নিত হয়ে বিড়বিড় করে বলে, বেয়াদব মহিলা। ই আল্লাহ, আমার ভার্জিনিটি। সাদ রেগে বলে, সুমনা, এবার কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। 2 মিনিট পর পর এই ঝামেলাগুলোতে আমি অতিষ্ঠ হয়ে গেছি, আর সহ্য হচ্ছে না। সাদের কথায় সুমনা উল্টো রেগে বলে। সাদ অসহায় সুরে বলে, আরে জান রে, বুঝো না, এদের আমি একদমই চিনি না রে। ওরা আমার পোস্টে লাইক কমেন্ট করলে আমার কি দোষ? সাদের কথায় সুমনা ধপ করে উঠে দাঁড়ায়। বলেই হনহনিয়ে চলে যায়। বেশ কিছুক্ষণ ধরেই রিক দূর থেকে সব দেখছিল। সুমনা যেতেই আস্তে ধীরে এসে সাদের পাশে বসে। সাদের অবস্থা একদম অসহায়, মনে হচ্ছে এই মুহূর্তেই কেঁদে ফেলবে। আহা, সুমনা যে বেচারার জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে বেশ বুঝছে। রিক সাদের কাঁধে ভরসার হাত রাখতেই সাদ কষ্টের ঠালায় কাঁদো কাঁদো সুরে বলে, পাবলিক পোস্টে কে না কে রিয়েক্ট কমেন্ট করেছে, এতেও নাকি আমার দোষ। এই জীবন রেখে কি লাভ বল? আগেই ভালো ছিলাম। এই মেয়ের চক্করে জীবন একদম তেনা তেনা হয়ে গেছে। নিশ্চিত আমার এক্সদের অভিশাপ লেগেছে। বলেই গলা ছেড়ে কান্নার আওয়াজ করে, তবে চোখে পানি নেই। রিক সান্ত্বনা দেওয়ার বদলে তার কান্না দেখে বলে ওঠে, সেরা ভাই সেরা। আপনার কান্না যে এত মনোমুগ্ধকর হতে পারে ভাবতেও পারিনি। দোয়া করি ভাই, সারা জীবন কান্না করার তৌফিক আল্লাহ আপনাকে দান করুক। রিকের কথা শুনে সাদের আওয়াজ বন্ধ হয়ে যায়। কটমট করে তাকাতেই রিক হে হে বলে আস্তে ধীরে উঠে দাঁড়ায়, আর মুহূর্তেই ভো দৌড় দেয়। রুদ্র রেডি হচ্ছে, হয়তো কোথাও যাবে। মেঘ চুপচাপ বিছানায় বসে বসে সেই অনেকক্ষণ ধরে রুদ্রকে দেখছে। রুদ্র ভ্রু কুঁচকে বলে, আজকে আমার রূপ বেড়ে গেছে নাকি? কেউ একজন কিন্তু ভীষণ মনোযোগ দিয়ে দেখছে। মেঘ চোখ মুখ কুঁচকে বলে, আমার জামাইকে আমি যখন খুশি দেখবো, আপনার সমস্যা কি? রুদ্র হালকা এসে চুল আঁচড়ে মেঘের দিকে এগিয়ে আসে। মনে হচ্ছে আজ খুব ভালো মুডে আছেন। মেঘ উঠে দাঁড়িয়ে রুদ্রের চুল এলোমেলো করে দেয়। শার্টের ভাঁজ খোলা হাতা নামিয়ে দিয়ে বলে, এভাবে যাবেন? বিবাহিত পুরুষের এত স্টাইল কিসের?
এমন ঠাসা রূপ সবাইকে দেখানোর শখ। রুদ্র অবাক হয়ে বলে। আরে তাই বলে কি অগোছালো হয়ে বেরোবো নাকি? মেঘ 2 হাত কোমরে দিয়ে বলে। হ্যাঁ, অ্যান্ড দিস ইজ মাই ফিক্সড অ্যান্ড ফাইনাল অর্ডার। রুদ্র মুখ চুপসে বলে। আচ্ছা আচ্ছা। বেরিয়ে যেতে যেতে মেঘের ডাকে আবার ফিরে আসে। শুনুন, আমার কিছু একটা চাই। রুদ্র ভ্রুকুচকে বলে। তোমার কি চাই? মেঘ ফট করে বলে। আপনাকে। রুদ্র কিছুক্ষণ মেঘকে দেখে ভাবে মজা করছে, তাই সেও হেসে আবার জিজ্ঞেস করে। আমাকে সাইডে রেখে বলো কি চাই। মেঘ ফের নির্দ্বিধায় বলে। সাইডে রাখা আপনাকেই চাই। রুদ্র মেঘের কথায় কিছু আন্দাজ করে, এগিয়ে আসতে আসতে বলে। বউ, তুমি কিন্তু বেশি পেকে যাচ্ছ। মেঘ মুখ ভেঙচিয়ে বলে। আপনারই সাইড ইফেক্ট। রুদ্র মুচকি এসে মেঘকে একটা টাইট হাঁক দিয়ে বেরিয়ে যায়। রাত 11টা। সায়ান বাসর ঘরে ঢুকে গেছে আরও আগে। বাকি ছেলেরা সবাই নিচে বাগানের পাশে কি যেন করছে। মেয়েদের সেখানে যাওয়া নিষেধ, তবে তাদের সেদিকে কি হচ্ছে জানার ইচ্ছে খুব। মেঘরা সব মিষ্টি সহ আরও 2 জন একসাথে রুমে বসে আড্ডা দিচ্ছে। সুমনা গেছে খবর আনতে। তখনই হঠাৎ সুমনের গলা শুনে সবাই দরজার দিকে ফিরে দেখে সুমনা হাতে একটা বোতল নিয়ে দৌড়ে আসছে। এই, আমার বেটা আসছে, সবাই সালাম দাও। বলেই স্কাউটের ভঙ্গিতে হালকা জোরে মেঘ বলে ওঠে, সামনে সালাম। সাথে সাথে মেঘ সহ পেছনের সবাই একসাথে কপালে হাত দিয়ে বলে ওঠে। রাত 1টা। রুদ্ররা বাগান থেকে মাত্রই ঘরে ঢুকেছে। ঢুকতেই দাঁড়িয়ে যেন থ বনে গেছে, চোখে মুখে অবাক ভান। কি হচ্ছে কিছুই যেন মাথায় ঢুকছে না। সামনে সিঁড়িতে মেঘরা দাঁড়িয়ে, একদম নিচে মেঘ, তার পেছনে 2 পাশে সুমনা, পিহু, তাদের পেছনে সামিয়া, ফারহা, আর সবশেষে মিষ্টি আর আরও একজন মেয়ে। সবাই মাথায় হাত দিয়ে সালামের ভঙ্গিতে একেবারে ট্রায়াঙ্গেল স্টাইলে দাঁড়িয়ে আছে। সালাম শুনে রুদ্ররা ভীষণ খায়। এদিকে পিহু রাগে চোখে বলে। এই মূর্খের দল, সালাম বলতে হয় আসসালামু আলাইকুম। পিহুর কথা শুনতেই মেঘ আবার বলে। ওকে, আবার সামনে সালাম। এবারও কপালে হাত দিয়ে সবাই একসাথে বলে। ফারহান রুদ্রের পাশে এসে ফিসফিস করে বলে। এরা কি ড্রাঙ্কটা কি? রুদ্র খেয়াল করে বলে। দেখে তো তাই মনে হচ্ছে। তারপর কটমট করে ছাদের দিকে তাকিয়ে বলে। তোকে না বলেছিলাম নজরে রাখতে, কেউ যেন হাতের নকলে না পায়। সাদ নখ কামড়ে বলে। আরে আমি তো অন্য বোতলে ভরে লুকিয়েই রেখেছিলাম, কিভাবে এদের হাতে পড়লো কিভাবে কে জানে। ওদের ফিসফিসানি দেখে সুমনা বিরক্ত হয়ে বলেই হাত নামিয়ে পা তুলতে যায়, তবে উল্টে পড়ে যেতে যেতে দেয়ালে ভর দিয়ে কোনো মতে সামলায়। সাদ তো দৌড়ে আসে ধরতে, কিন্তু সুমনা ঠিক হয়ে দাঁড়াতেই থেমে যায়। এর মধ্যে পিহু হঠাৎ চেঁচিয়ে 1 হাত উঁচু করে বলে, জয় বাংলা। সাথে সাথে বাকিরাও গলা মিলিয়ে চেঁচিয়ে ওঠে, জিতবে এবার নৌকা। সবাই চমকে ওঠে। ফারহান দ্রুত বলে। এদের চুপ করা, নয়তো আম্মুরা উঠে পড়লে বাস খাবো আমরাই। ফারহানের কথা শুনে সবাই তাড়াহুড়া করে ওদের ঠেলে ধাক্কা দিয়ে উপরে তুলতে শুরু করে। রুদ্র 1 হাতে মেঘকে আর 1 হাতে পিহুকে ধরে রেখেছে। মেঘ হাত ছাড়াতে ছাড়াতে বলে, ছাড় শয়তান, তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না, ছাড় ছাড়। রুদ্র বিড়বিড় করে। দেহ পেলেই হবে। শেষমেশ সবাই এক রুমে ঢুকিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দেয়। রুদ্র, ফারহান, রিক, সাদ, শান্ত সহ কয়েকজন দরজার সামনে বসে থাকে। ভাই আমরাও তো খেলাম, কই নেশা তো ধরলো না, শুধু একটু ঘুম ঘুম লাগছে। শান্তের কথায় রুদ্র ফুস করে শ্বাস ছেড়ে বলে, তোর মতো কি এদের খেয়ে অভ্যাস আছে নাকি? সকাল 10টা বাজে। পিহু মাথা ধরে উঠে বসে। মাথাটা যেন ভারী হয়ে আছে। চারপাশে তাকাতেই দেখে সবাই একই রুমে যেভাবে পেরেছে ঘুমিয়েছে, একটার উপর আরেকটা গড়াগড়ি খাচ্ছে। রাতে কি হয়েছিল কিছুই মনে নেই, শুধু মনে আছে সুমনা একটা বোতল এনেছিল, তারপর গ্লাসে করে সবাইকে একটু একটু টেস্ট করিয়েছিল। পিহু সবাইকে ডেকে তোলে। একে একে সবাই মাথা ধরে বসে পড়ে। সামিয়া কপাল চেপে বলে, ওটা ওয়াইনার ছিল, আল্লাহ জানে রাতে আমরা কি কি করেছি। সবার রাগী চোখ সুমনার দিকে যায়। সুমনা ঠোঁট উল্টে বলে,
সেদিনই রিসেপশনের পর বাড়ি ফিরে আসে রুদ্ররা। বাড়িতে ঢুকতেই সবাই ঘিরে ধরে তাদের। 3 দিন পর চৌধুরী বাড়ির প্রাণগুলো ফিরে এসেছে। সবার মুখে আনন্দ। পিহু বাবাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। পিহু আহ্লাদ করে বলে, তোমাকে ছাড়া একটুও ভালো লাগে না। পেছন থেকে রুদ্র চুল টেনে বলে, সেখানে তো বেশ মজা করছিলি, এখন আব্বুর সামনে ভালো সাজা হচ্ছে। পিহু রেগে বিচার চায়। আব্বু, তোমার ছেলে আমাকে মেরেছে। এরশাদুল চৌধুরী মেয়েকে রাগ দেখিয়ে বলেন। এইভাবেই তারা হাসি ঠাট্টায় মেতে আছে। মেঘ দূর থেকে বাপ মেয়ের ভালোবাসা দেখছে, চোখ ভিজে আসে। এরশাদুল চৌধুরী মেঘকে কাছে ডেকে পাশে বসান, মাথায় হাত রেখে মজা করে বলেন। মেঘ হেসে বলে, কি যে বলেন আব্বু। বাড়ির সবাই খুশি। 3 দিন পর চৌধুরী বাড়ি আবারও হাসি খুশিতে ভরে ওঠে। দেখতে দেখতে কেটে যায় 2 মাস। এই 2 মাসে অনেক কিছু বদলেছে। কারোর সাথে কারো ভালো সম্পর্ক গড়ে উঠেছে, কেউ বা মুভ অন করার চেষ্টা করছে। তবে পিহু ফারহানকে জ্বালিয়ে টানাটানা করে দিচ্ছে।